রাম রাম বন্ধু, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তোমরা আমাকে অনেক সাহায্য করছো আর ভালো লাগে লাইভ করতে। লাইভে আমি অনেক সময় কি করি যে অন্য লোকের ভিডিও কিন্তু আমি দেখাই লাইভে, নাহলে আমি তোমাদের কি করে প্রমাণ দেবো বলো তো। তো যাই হোক, সেটা আমি কাল থেকে চেষ্টা করব যে আমার নিজের কন্টেন্ট দেওয়ার, মানে অন্য লোক নিউজ, তো নিউজ সেই হিসেবে কিন্তু আমি অন্য চ্যানেলে গিয়ে সেখান থেকে আমি ডাউনলোড করে তোমাদের দেখাই। তো ঠিক আছে, কাল থেকে আমি একদম প্রপারলি ভাবে ভালো সুন্দর করে আগে আমি এডিট করে নেবো আমার ফোনে, তারপর আমি লাইভে আসবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যা যা চ্যানেলের ভিডিও দেখেছি তাদের মানে কি বলবো, তার কিছু বলার নেই। তো যদি তারা কপিরাইট ক্লেম দেয় দিতে পারে, কারণ সিনেমাটা মনে হচ্ছে আমার যে আমি হয়তো কপিরাইট খাবো আজকের যে লাইভ করলাম সেখানে। তো যাই হোক, তবু লাইভ তো করতে হবে, লাইভ করতে আমার বেশি ভালো লাগে। তো এখন যে নিউজটা দেবো সব থেকে মারাত্মক নিউজ, সেই মারাত্মক নিউজ আপনারা সকলেই জানেন যে বীরভূমের বাঘ অনুব্রত বাবু কিভাবে একজন আইসিকে ফোন করে ভাই মানে মুখে আনা যায় না এমন সব গালাগালি দিয়েছিলেন। সেই ভিডিও কিন্তু, সেই অডিও ক্লিপ আমার চ্যানেলে কিন্তু আছে। তোমরা চাইলে সেটা কিন্তু শুনতে পারো যে কিভাবে একজন আইসিকে মা বোন তুলে, স্ত্রী তুলে গালাগালি দিয়েছে পুরোপুরি একদম, যেটা ভাই ছোট লোকের ভাষা যাকে বলা যেতে পারে, ছোট লোকের মতন একটা গালাগালি ব্যবহার করেছেন। আসো কি আশা করা যায় তাদের কাছ থেকে, যিনি মাছের ব্যবসা করতেন, আপনারা সকলেই জানেন তিনি মাছের ব্যবসা করতেন। তারপর তিনি আবার 38 মিনিট পর আবার ক্ষমা চেয়েছিলেন, সেই ভিডিও কিন্তু আমি দেখিয়েছিলাম যে তিনি কীভাবে ক্ষমা চেয়েছে। কিন্তু এবার যে নিউজটা পাওয়া যাচ্ছে যে বীরভূম পুলিশ বারবার অনুব্রত বাবুকে তলব করছে, কিন্তু অনুব্রত বাবু কিন্তু থানায় যাচ্ছেন না, পুরোপুরি বুড়ো আঙুল দেখাচ্ছে। আর অন্যদিকে কি দেখলাম, কালকে আমরা দেখলাম অন্যদিকে যে গুরগাঁও থেকে একজন লয়ার স্টুডেন্টকে অ্যারেস্ট করা হলো। কেন? ইনস্টাগ্রামে পাকিস্তানকে গালাগালি দিচ্ছিল, এবং পাকিস্তানের গালাগালি দিতে গিয়ে উল্টো দিক থেকে হিন্দু ধর্মকে গালাগালি দেওয়া ছিল। তার পরিপ্রেক্ষিতে সেই মেয়েটি কি করলো, নবীজির সম্বন্ধে কিছু কথা বলে ফেলে, যার কারণে কিন্তু তার নামে কেস হয়ে যায় কলকাতায়। এবং কেস মানে শুধু কেস নয়, অনেকগুলি থানায় কেস হয়েছে। সেই ভিডিও কিন্তু আমি লাইভে আমি বলেছি কোন কোন থানায় কেস হয়েছিল। সেই কেসের মাধ্যমে কিন্তু কালকে কিন্তু তাকে নিয়ে আসা হলো, কলকাতায় নিয়ে আসা হলো। যাই হোক, কলকাতায় নিয়ে আসা হলো, কিন্তু আমার কথা হচ্ছে ওইখানটা না। কিন্তু এখন আমার প্রশ্ন হলো যে ওই মেয়েটিকে ধরে আনা হয়েছে সেই গুরগাঁও থেকে, দিল্লির কাছ থেকে যেভাবে ধরে নেওয়া হয়েছে, সেই আমার একটাই প্রশ্ন, অনুব্রত বাবুকে কেন আজকে ধরা হচ্ছে না? অনুব্রত বাবু বাড়ি থেকে যে বোলপুরের যে থানা, সেই থানার দূরত্ব মাত্র 100 মিটার, সেখান থেকে কেন পারছে না পুলিশ আজকে অনুব্রত বাবুকে অ্যারেস্ট করতে? তার পরিবর্তে যখন দেখা হচ্ছে অনুব্রত বাবুকে, তার পরিবর্তে অনুব্রত বাবু পুরোপুরি বুড়ো আঙুল দেখালেন। এবং আজকে যে নিউজটা তোমাদের দেবো সেটা আরও চরম, আরও খতরনাক। কেন বলছি আরও চরম, আরও খতরনাক? তোমাদের একটু জানিয়ে দিই, যেভাবে বীরভূমের বাঘ সে আইসিকে আক্রমণ করেছিল, সেই একইভাবে আইসিকে আক্রমণ করলো এবার বীরভূমের টিএমসি যুব ছাত্র বা ছাত্র টিএমসি ছাত্র তৃণমূলের বা যুব ছাত্র তৃণমূলের নেতা বিক্রমজিৎ সাউ পুরোপুরি কিন্তু তীব্র আক্রমণ করলেন। এই বিক্রমজিৎ সাউ, যিনি বলা হচ্ছে যে সহসভাপতি, যুব তৃণমূলের সহসভাপতি, চরমতর কিন্তু তিনি একদম অর্কত্য ভাষায় তাকে আক্রমণ করলেন এবং নাম নিয়ে আক্রমণ করলেন। যদিও সেখানে কিন্তু নাম নিয়ে কিছু বলেননি অনুব্রত বাবু। আজকে কিন্তু ইনার পাশে এসে দাঁড়ালেন এই তৃণমূল পার্টির একজন ছাত্রলীগের নেতা বা ছাত্র বা যুব সভাপতি বলতে পারো, যুব সভাপতি, যার নাম বলা হচ্ছে, আমি একটু তোমাদের নামটা বলে দিচ্ছি, যার নাম বলা হচ্ছে কিন্তু বিক্রমজিৎ সাউ। সেই বিক্রমজিৎ সাউ কিন্তু পুরোপুরি অট্ট ভাষায় আজও কিন্তু আক্রমণ সারালেন সেই আইসিকে। সেই ভিডিওটা আপনারা দেখুন। বিরুদ্ধে মানে কথা বলা হচ্ছে, এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে, যে নোংরামি লিটন হালদার করতে চলেছে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে, লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, যে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, যে শান্তিনিকেতন কবিগুরুর পদধূলিপূর্ণ মাটি, সেই মাটিকে তুমি কলঙ্কিত করেছো। লিটন হালদার, তোমার লজ্জা লাগা দরকার।
তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। আচ্ছা, যদি তাই হয় যে অনুব্রত মণ্ডলটা বলেছে, তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত মণ্ডলকে দেখাতে নিয়ে গেছিলে? তোমার চরিত্র এতটাই খারাপ? বোলপুরের আইসি কি ভাবছো? নিজেকে সিয়ানা ভাবছো? বীরভূম জেলা তোমার থেকে অনেক অনেক আইসিকে পার করেছে। এর আগে দেবাশিস পান্ডা বীরভূম জেলা শিউর শহরে আইসি ছিল। পুলিশ ফ্রেন্ডলি জেলা ছিল বীরভূম। শ্যাম সিং ছিল জেলার এসপি। নগেন্দ্র ত্রিপাঠী ছিল জেলার এসপি। মুকেশ কুমার ছিল জেলার এসপি। অলোক রাজুরিয়া ছিল জেলার এসপি। কই কোনোদিনও তো তোমাদের মতো চামচা বেলচাতে দেখিনি, যারা পলিটিক্যালি পয়সা খাও, যারা বালিঘাট থেকে দুর্নীতিভাবে পয়সা তোলো। তুমি তো দুর্নীতিগ্রস্ত আইসি। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে। লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো। তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি ভাবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম। তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও। কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। তোমারটা বলে রাখলাম। অনুব্রত মণ্ডল নামক শক্তিকে দমানো যায় না, দমানো যাবে না। মিথ্যা ব্যাপারে, মিথ্যা কেসে এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? আবারও বলছি, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি চোর, চিটিংবাজ, তুমি বালি মাফিয়া, খুনি, জোচ্চোরদের সঙ্গে সম্পর্ক রাখো। লিটন হালদার নাম ধরে বললাম, তুমি পারলে আমার নামে কেস করো, পারলে আমি প্রমাণ করে দেবো। আমি একটা কথায় বিশ্বাস করি, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তুমি যদি ভাবো তুমি ঈশ্বরের থেকেও অনেক বড় জায়গায় আছো, তুমি মূর্খের সঙ্গে বাস করছো। ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা, কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তিনি কিভাবে বলছেন আইসির নাম ধরে? আপনারা শুনলেন যে আইসি হচ্ছে দুর্নীতি পরায়ণ, আইসি দুর্নীতি করেছে, আইসি বালির খাদান থেকে টাকা তুলেছে, অনেক কিছু বললেন। তারপর তিনি আরও বললেন যে তাহলে আপনি তো তাহলে সত্যি করেই কি আপনার বউকে নিয়ে অনুব্রত বাবুকে দেখেছেন? তাহলে আপনার মান সম্মানটা কোথায়? আপনার কীরকম মানে তাকে বিভিন্ন রকম যা মুখে কিন্তু ভাই বলা যাচ্ছে না। যে অনুব্রত বাবু যে গালটা দিয়েছেন পুলিশকে, সেটা যে ভাই কতটা অনুচিত, সে কথাটা একবার এই ছাত্র নেতা বললেন না, তাকে অ্যারেস্ট করার কথাও বললেন না। তিনি উল্টে আইসিকে গাল দিচ্ছেন, আইসিকে ধমকি দিচ্ছেন, বলছে আপনার যেটা হবে সেটা ওই চেয়ারে বসেই হবে, ওই রুমে বসেই হবে, এমন কিছু কর্তব্য ভাষা বলছেন। এবার আমার প্রশ্ন হলো, আইসি যদি সত্যি করে দুর্নীতি হয়ে থাকে, আইসি যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনিই তো পুলিশ মন্ত্রী, তিনি কেন কোনো ব্যবস্থা নেননি? তিনি কেন এই আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? আমার হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আজ তাহলে কি প্রমাণিত হলো? আজ তাহলে এটাই প্রমাণিত হলো যে এই তৃণমূলের নেতারা সবই জানে কোন পুলিশ ঘুষ খায়, কোন পুলিশ কি করে, এবং সেই ভাগটা কিন্তু নেতারাও পায়। সেটা কি প্রমাণিত হচ্ছে না? আর আরও একটা প্রমাণিত হচ্ছে, এই পুলিশ শুধু যারা নিরপরাধ তাদেরকে অ্যারেস্ট করে, এই পুলিশ যারা চাকরিহারা শিক্ষাপ্রাপ্তি তাদেরকে মারধর করে, তাদেরকে অ্যারেস্ট করে। যখন মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িগুলো ভাঙচুর হয়, তখন এই পুলিশ অ্যাটাক করে না, তখন এই পুলিশ থেকে দেখা যায় না। যখন এই যে আজকে যাকে অ্যারেস্ট করা হলো গোরগাঁও থেকে, সে তাকে অ্যারেস্ট করতে পারলেন, কিন্তু 100 মিটার দূরে যার বাড়ি তাকে অ্যারেস্ট করতে পারলেন না। উল্টে তার সাপোর্টে একজন যুব ছাত্র নেতা সভাপতি, যার নাম বললাম
বিক্রমজিৎ সাউ তিনি পুরোপুরি সাপোর্টে চলে এলেন। তিনি পুরোপুরি সে আইসির নাম ধরে একদম অক্ষত ভাষায় আক্রমণ সারালেন। তাহলে আজকে কি করবে? আজকে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? আজকে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে আমি জানতে চাই। আজকে পুলিশ কি করবে? আজকে পুলিশ কি করবে? আজকে পুলিশের ভূমিকাও কিন্তু মানুষ দেখতে চাইছে। মানুষকে আর মানে মানুষ আর পুলিশকে সহ্য করতে পারছে না। মেন কথা হচ্ছে এটাই। মানুষ এবার মনে করছে যে পুলিশকে যা বলেছে ঠিক দিয়েছে। অনুব্রতবাবু যা করেছে, এই ছেলেটি যা করেছে পুরোপুরি ঠিক করেছে। কারণ পুলিশ তার সহ্যের সীমানা ছাড়িয়ে গেছে আমার যেটুকু মনে হচ্ছে। কিন্তু পুলিশকে যদি এটা বোঝাতে হয় যে পুলিশ পুলিশের মতনই আছে, পুলিশ কারোর দলদাসত্ব নয়, তাহলে এই অনুব্রত বাবুকে এবং এই ছেলেটিকে এবং এই অনুব্রত বাবুকে অ্যারেস্ট করতে হবে। তবেই কিন্তু মানুষের মধ্যে যে বিশ্বাস, যে ভালোবাসা, যে সম্মান হারিয়েছেন এই পুলিশ, সেই মান সম্মান কিন্তু আবার ফিরে পাবে। আবার যেটুকু মনে হয় অবশ্য তোমাদের কমেন্টে জানাতে পারো যে এইসব নেতারা, তৃণমূলের নেতাদের মানে কী করছে এরা নিজেদেরই তথ্য বাইরে সংবাদ মাধ্যমে বের করে দিচ্ছে যে এরা কীভাবে পুলিশকে থ্রেট দেয় এবং পুলিশ এদের কীভাবে কাজ করে। আজকে তো মনে হচ্ছে পুলিশ হয়তো আজকে এদের কাজ করতে পারছে না। এই যে আইসি কথা বললাম, এতদিন ভালো ছিল, কারণ এতদিন তৃণমূলের হয়ে কাজ করতো। এখন মনে হয় তৃণমূলের হয়ে কাজ করতে পারছে না, কাজ করছে না, তাই কিন্তু এই আইসি আজকে খারাপ। সেটাই কি কোথাও না কোথাও বোঝা হচ্ছে। দেখুন সেই ভিডিও আমি আপনারা দেখলেন এবং আপনারাই বিচার করুন এটা কি বলবেন আপনারা। এই পুলিশ আজকে পুরোপুরো দলদাসে পরিণত হয়েছে। আর দলদাসে পরিণত হওয়ার কারণেই আজকে এরকম গাল খাচ্ছে। অনুব্রতবাবু একদিকে গাল দিচ্ছেন আর তার সাংকেত, তার চেলা চামুন্ডা তিনিও এবার গাল দিচ্ছেন। ভাবুন পুলিশের মান সম্মান কোথায় গেছে, কলকাতা পুলিশের মান সম্মান কোথায় গেছে। একদিকে গোরগাঁও থেকে বাইরে ভিন রাজ্য থেকে ভাই অ্যারেস্ট করে নিয়ে আসছে একজন ছাত্রকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারছে, কিন্তু বাড়ির সামনে অনুব্রতবাবুর বাড়ি, তাকে অ্যারেস্ট করতে পারছে না। এই দ্বিচারিতা কেন? আমার প্রশ্ন এটা। আমার বাংলার জনসাধারণকে আমার প্রশ্ন এটা, এই দ্বিচারিতা কেন পুলিশের? পুলিশ যদি কিছু করতে হয় তাহলে আইনগতভাবে সবার জন্য সমান কাজ করতে হবে। পুলিশ কেন আছে এরকম দ্বিমত কাজ করছে? ও তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাতে পারো যে আমাদের রাজ্য কোথায় যাচ্ছে, আস্তে আস্তে উন্নত হচ্ছে, নিচে নামছে, আমাকে কমেন্টে জানাও। অবশ্য লাইভে যাতে ভিডিও আমি ইউজ করেছি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। লাইভে তোমাদের ভিডিও তোমাদের চ্যানেলের নাম নেওয়া উচিত হয়নি এবং ভিডিও তোমাদের দেখানো উচিত হয়নি, ওর জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি আপনারা যদি চান কপিরাইট হয়তো দিতে পারেন। কপিরাইট আমার মনে হচ্ছে আসবে আমার চ্যানেলে, যদি না আসে তো ভালো, আর যদি আসে তো আরও ভালো। তো আজকে চ্যানেলে লাইভ করতে হট করে ভিউ কমে যায়, ঠিক আছে, তখনই আমি বুঝতে পারি যে চ্যানেলে কিছু গন্ডগোল হয়েছে। কারণ আমি অন্য চ্যানেলের ভিডিও দেখেছি আমার ইউটিউব চ্যানেলে লাইভে, তখনই আমি বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রাপ্ত, আমার দেখানো উচিত হয়নি। তবে আপনাদের কাছে ওইটাই একটাই বলবো যে দেখুন আমার ভালো লাগে লাইভে আসতে, আমি লাইভ করি, ভিডিও করতেও ভালো লাগে, তার জন্য নয়। আর এইসব নিউজ নিয়ে আলোচনা করতে আমার খুব ভালো লাগে, কারণ সত্য কখনো ভাই ধামা দিতে দেবো না। আর একটা বিশ্বকবি রবীন্দ্রনাথের একটা কবিগুরুর একটা গানই আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর মুখের কথা কেউ না বলে তবে একলা বলো রে। বন্দে মাতারাম, ভারত মাতা কি যায়, রাম রাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে দিতে পারো। তো রাখছি বন্ধুরা।